দর্শক, বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, শুভ সকাল। হামজা চৌধুরী, কাবরেরা দুজনেই বলেছেন তারা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমরাও তো এক্স্যাক্টলি, আমরাও পৃথিবীর সুখী মানুষ। এই ব্যাপারে সন্দেহ থাকার তেমন বিশেষ কোনো কারণ হওয়া উচিত না। 22 বছর একটা প্রজন্ম, জেইনজিরা সম্ভবত 2003 সালে মতিউর মুন্না সেই গোল্ডেন গোল অনেকেই দেখে নাই, যারা কিনা হামজা চৌধুরীকে নতুন করে দেখছে। ওই 2003 সালের এই এক স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে আপনার সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর মুন্না সেই গোল্ডেন গোলের পরে আমরা ইন্ডিয়াকে আর কখনো হারাই নাই ফুটবলে। তারপরে সম্ভবত 10 বার দেখা হয়েছে এই 22 বছরে। 6টা ম্যাচ ড্র হয়েছে আর 4টা ম্যাচ ইন্ডিয়া জিতেছে, যদি আমি ভুল না করে থাকি পরিসংখ্যানের জায়গা থেকে। তো যেই ম্যাচগুলো আসলে ইন্ডিয়া বেসিক্যালি জিতেছে সেগুলাতে তারা আমাদেরকে ডমিনেট করেছে। এই যে 22 বছর লম্বা গ্যাপ, যেখানে আমরা সাউথ এশিয়ান ফুটবলে ধীরে ধীরে শুধু পিছিয়েছি, যে দলগুলো র্যাঙ্কিংয়ে আমাদের পেছনে ছিল, শক্তিতে আমাদের সাথে পেরে উঠতো না, নেপাল, মালদ্বীপস, তারা কিন্তু বেশ শক্তিশালী দল হয়ে উঠেছে এই সময়টাতে। আমাদের ফুটবল আসলে তখন চলছিল উল্টো রথে, মানে একদম অদ্ভুত এক ঘোড়ার পিঠে চড়ে পেছনের দিকে যাচ্ছিল। সেই ফুটবলটার নবজাগরণ, যেটাকে আমরা বলি পুনর্জন্ম বা রেসিরেকশন হয়েছে। এই পুনর্জন্ম বা পুনরুত্থানটা না একটা অন্যরকম আবহ তৈরি করেছে বাংলাদেশ ফুটবলে। গতকালকে মাঠে যাওয়ার আগে এই আত্মবিশ্বাস আমার মধ্যে ছিল যে শিলংয়ে আমরা যেই ম্যাচটা গোলনীল ড্র করেছিলাম, মেবি সেই ম্যাচটা আমাদের 4-0 গোলে জেতা উচিত ছিল। এই টেবিলে বসে, কারণ আপনার সাথেই আমি এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা করেছি, যখনই এই ম্যাচের কথা উঠেছে, মানে শিলং ম্যাচের কথা, তখনই বারবার বলছিলাম যে কেন 4-0 গোলে জিততে পারলাম না। আচ্ছা, 4-0 গোলে জয় বড় কথা না, 1-0 গোলেও তো জিততে পারতাম, ওপেন নেটও তো আমরা মিস করেছিলাম। সেই জায়গা থেকে ওই আত্মবিশ্বাস ছিল। হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মাঠে গিয়ে বাংলাদেশ যেই ম্যাচ ড্র করে এসছে, তারপরে না ওই আত্মবিশ্বাসের আর কখনো ঘাটতি হয় না যে ইন্ডিয়াকে আমরা হারাতে পারবো না। অনেক আলোচনা হয় কি ওই যে জুজুর ভয়, আপনার টপ লাইন আপনি যখন পড়ছিলেন জুজুর ভয় শব্দটা আপনি বলেছেন, যে শেষ দিকে গোল খেয়ে যাওয়ার ঘোড়া রোগটা এই ম্যাচে অন্ততপক্ষে আমরা দেখলাম না। একটা কথা একদম নিশ্চিতভাবে সলিড প্লেন একটা শব্দ বলতে চাই, যে আমাদের একজন হামজা চৌধুরী ছিলেন বলেই, না হলে না এত কিছু হতো না। বাংলাদেশ ফুটবলের নবজাগরণ যেমন হতো না, আবার মাঠের পারফরমেন্সে বাংলাদেশ যে ডমিনেট করছে সেই ডমিনেটিং ক্যারেক্টারও আমরা দেখতাম না। এটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা বড় দিন এই কারণে বলবো যে বাংলাদেশ ফুটবলের যতখানি জনপ্রিয়তার একটা প্যারামিটার তৈরি হয়েছিল, সেটা দিনে দিনে আরো উপরের দিকে যাওয়া শুরু করবে। এবং এই যে জনপ্রিয়তার মানে কি বলে, উন্নয়নের মহাসড়ক না তো, জনপ্রিয়তার যে মহাসড়কে বাংলাদেশ দল উঠে দাঁড়িয়েছে, সেই মহাসড়ক দিনে দিনে আরো মানে এক্সপ্রেস হাইওয়ে হয়ে যাবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আর মাঠে বাংলাদেশের ফুটবলারদের গতকালের ম্যাচে যে রেজিলিয়েন্স আমরা দেখেছি, স্পেশালি হামজা, যেভাবে আপনার একদম ইন্ট্রোতেই আপনি বলে দিয়েছেন যে তিনি গোলকিপার হয়ে গেলেন, আলোচনাটা এরকমই ছিল, লাস্ট ম্যান অফ দ্য ডিফেন্স, গোলকিপারের হওয়ার কথা। সেখানে হামজা যেভাবে গোল বাঁচিয়েছেন, মোস্ট অফ দ্য টাইম আমি তাকে, এই আলোচনা আগেও আমরা করেছি যে হামজা চৌধুরী আসলে কোন পজিশনে খেলেন। উনি তো ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি মিডফিল্ড এবং আপনার ব্যাকলাইনের সাথে যে পিভোটাল রোল থাকে সেই রোলটা প্লে করা। কিন্তু মোস্ট অফ দ্য টাইম হামজাকে আমরা দেখলাম যে হামজা কখনো সেন্টার ব্যাক, কখনো ডিফেন্সের লাস্ট ম্যান, কখনো অ্যাটাকে, যেখানে যেই দিকে বল হামজা সেখানে দলটাকে কি চমৎকারভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। আনবিলিভেবল পারফরমেন্স। এবং এরকম পারফরমেন্সের পরে যখন আপনি আপনার দলের অন্য সবার সাথে, ধরেন আপনি একটা টিমে কাজ করেন, টিমে আপনি সবচেয়ে বেশি ট্যালেন্টেড, বাকিরা আপনার ট্যালেন্টের তুলনায় আপনার ধারে কাছেও ঘেসে না, তখন হয় কি এক ধরনের নিজের মধ্যে এক ধরনের একটা কি বলে ডিফারেন্ট ভাব চলে আসে যে আরে আমিই তো। হামজার ভিতরে না, তার বডি ল্যাঙ্গুয়েজে না এই বিষয়টা নাই, এত বিনয়ে তার মধ্যে। আপনি লিওনেল মেসির উদাহরণ দিয়ে তার বা পায়ের জাদুর কথা বলেছিলেন না, লিওনেল মেসির মধ্যে না সেই বিনয়টা আছে, হামজার মধ্যেও সেটাই আছে। উনি যে বিনয়ের সাথে গোটা দলের সাথে মিশে যান, ওনার যে বিনয় এবং
যেভাবে দলটাকে তিনি চালিয়েছেন একটা ইঞ্জিনের মতন করে একদম গোটা দলটাকে রান করেছেন, এটা আনবিলিভেবল। বাংলাদেশের ফুটবলে এই চিত্র জীবদ্দশায় দেখতে পাবো বা এই ক্যারিয়ারে দেখতে পাবো এটা ভাবি নাই, কেমন জানি ঘটে গেছে। হ্যাঁ, গত বছর ঠিক এই সময়টাতে আমরা শুনছিলাম যে হামজা চৌধুরী আসবেন, কিন্তু সেটা আদৌ সত্যি হবে কিনা আমাদের মধ্যে কিন্তু কনফিউশন ছিল, কারণ এসব কথা তো আমরা আসলে শুনেই থাকি। তারপর তিনি এলেন, ভারতের বিপক্ষে ম্যাচ দিতেও তার অভিষেক হলো, তারপর তো একের পর আরো অনেক ফুটবলার এলেন, জয় আমরা পাচ্ছিলাম না। এই বছর আমরা যতগুলোই ম্যাচ খেলছিলাম, গতকালের ম্যাচটা বাদ দিলে কোনো একটা ম্যাচে আমরা আসলে খারাপ খেলেছি বলতে পারছি না, কিন্তু সামহাও আমরা জয় পাচ্ছিলাম না, একটু আপসেট। এবং গতকালও অনেক সমর্থক আমরা দেখছিলাম, তাদের কথা শুনছিলাম, তারা বলছিলেন যে শেষ বেলায় নিশ্চয়ই আবারও গোল খাবে, আবারও হেরে যাব। মানে মনে হচ্ছিল যে হাইপটা ক্রিয়েট হয়েছে সেটা হয়তো এই ম্যাচটা যদি হেরে যেত শেষও হয়ে যেতে পারতো, কিন্তু সেটা আসলে গতকাল কেউ দেয়নি। আর আমরা, আপনি একক হামজার কথাই বলছেন, হামজা লিডার, কিন্তু কালকে সবাই খেলেছে না, মানে সবাই মনে হচ্ছে প্রচন্ড রকমের ডেসপারেট ছিল যে আজকে জিততেই হবে। আমি শুধু ফয়সাল ফাহিমের ডিফেন্ডিং কোয়ালিটি দেখেছি গতকালকে। তিনি তো বেসিকলি লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন। যখন ইন্ডিয়ার অ্যাটাকগুলো হচ্ছিল রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে, ওরা যখন ঢুকছিল, ফয়সাল ফাহিম নিচের দিকে যেভাবে আসলে জায়ানের জায়গাটাতে সোয়েপ করেছেন, নিচে নেমেছেন, বল থামিয়েছেন, এবং যখনই ভালো ক্লিয়ার করেছেন তখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, গ্যালারির দিকে তাকিয়ে তিনি যেভাবে গ্যালারির সাথে নিজেকে কানেক্ট করছিলেন, সবাইকে সাপোর্ট দেওয়ার যেই আপনার সাইনটা শো করছিলেন, তখনই কিন্তু প্রত্যেকে এরকম করছিল। আনবিলিভেবল অ্যাটমসফিয়ার। এই অ্যাম্বিয়েন্স মাঠে বসে দেখাটা একটা সৌভাগ্য, সেই সৌভাগ্যের সাক্ষী হতে পারাটাও আর একটা সৌভাগ্য। মানে সবকিছু মিলিয়ে একটা দিন গেছে বাংলাদেশ ফুটবলের। এইটা ওই যে আপনি যেটা বলছিলেন না, জয়, একটা জয়, সেটা মনোবলের দিক থেকে না অনেক বদলে দেয় সবাইকে। হ্যাঁ, আমরা ভালো খেলছিলাম, আমরা লাগাতার ভালো খেলছিলাম, আমরা বড় বড় অপোনেন্টের সাথে মাঠের ফুটবলে বেশ নেক টু নেক ছিলাম, টক্করটা আসলে আমরা জমিয়ে তুলেছিলাম, কিন্তু জিততে পারছিলাম না। আবার একদম লাস্ট মোমেন্টে গোল খেয়ে হেরেও যাচ্ছিলাম। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের বেরিয়ে আসার যে ব্যাপারটা গতকালকে আমরা দেখলাম, গোলটা তো আর্লি হয়ে গিয়েছিল, রাকিব এইভাবে একটা বল পাস করবেন এবং মুরসালিন এত ক্লিনিক্যাল একটা ফিনিশ করবেন, বিশ্বাস করেন আমি এক্সপেক্ট করি নাই। রাকিব যখন বলটা নিয়ে ঢুকে যাচ্ছিলেন, যখন মনে হচ্ছিল কিছুটা অফ ব্যালেন্স লাগছে, বডিতে ব্যালেন্স নাই, এক্স্যাক্টলি নিতে পারবেন না, হ্যাঁ সেটাই মনে হচ্ছিল না, কিন্তু ডান পায়ে যে আলতো টোকাটা দিয়েছেন এবং মুরসালিন সেই সময় যেভাবে ভেতরে ঢুকেছেন এবং একটা যে স্টো ফ্লিক করেছেন, এত চমৎকার ক্লিনিক্যাল গোল। মানে হামজার সেই সাইড ভলি যদি আমি বাদ দেই, মানে বাইসাইকেল কিকটা বাদ দেই, তাহলে নেপালের বিপক্ষে যে হামজা করেছিলেন যে গোলটা, নেপালের সাথে আমরা 2-2 গোলে ড্র করেছি, ওই ম্যাচটা তো অলমোস্ট আমাদের যেটা, আমরা যে লাস্ট মোমেন্টে গোল খেয়েছি। ইন্ডিয়ার বিপক্ষে এই জিনিসটা হয় নাই। হোপফুলি এই ম্যাচের পর থেকে বাংলাদেশ দলকে আরো ভিন্ন চেহারায়, মানে ভিন্ন রূপে আমরা দেখব। ওয়ান্স এগেইন আমরা হামজা চৌধুরীকে ধন্যবাদ দিব যে তিনি আসার পরে যে হাইপ ক্রিয়েট হয়েছে, এক্স্যাক্টলি তিনি আমাদেরকে চুজ করেছেন, এবং একই সাথে হামজা যেভাবে আমাদেরকে চুজ করেছেন, বাংলাদেশের ফুটবল ফ্যানরাও হামজাকে অন্তর উজাড় করে দিয়ে ভালোবেসেছে। ইংল্যান্ডে হামজার জন্ম, লেস্টারে খেলেছেন, এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু এই যে অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা, হামজাকে যে ওন করা, এইটা সম্ভবত বাংলাদেশি ফুটবল ফ্যান ছাড়া দুনিয়ার আর কোনো ফ্যানরা হামজার জন্য সেটা করতেন না। মানে দিন শেষে কি ঘরের ছেলে তো, মানে এই ওনারশিপটা ইংল্যান্ডে উনি কখনোই পেতেন না যেটা বাংলাদেশে পাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে এই ওনারশিপটাই হামজাকে প্রত্যেক ম্যাচে ভালো করে এবং দলটাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা করার জন্য অনুপ্রেরণা যোগায়। নিঃসন্দেহে গতকাল হামজার মায়ের কথা শুনছিলাম, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে একের পর এক জয় পাচ্ছে, মায়ের সাথে কখনোই এই ব্যাপারটা বলেননি, মানে তার কাছে কখনো এটা আপসেটিং মনে হয়নি, মন খারাপ হয়েছে, কিন্তু মনে হয়েছে সে নতুন উদ্যমে আবার পরের প্ল্যানটা করবেন। গতকাল আমরা আরো একটা চেঞ্জ দেখেছি বাংলাদেশ দলের, জাস্ট তার এই ভারত ম্যাচের আগেই সমিত সোম একদিন বলছিলেন, প্রেস কনফারেন্সে কথা বলেছিলেন তিনি, যেদিন যে কিছু কিছু জিনিস আমাদেরকে আসলে শিখতে হবে, মাইন্ড গেমটা শিখতে হবে, যে পড়ে যাওয়া, টাইম কিল করা, এই ব্যাপারটা গতকাল কিন্তু আমরা বেশ দেখেছি। এবং অন্যদিন বিরক্ত লাগতো প্রতিপক্ষের পড়ে যাওয়া দেখে, গতকাল আমরা বেশ এনজয় করেছি। এক্স্যাক্টলি, দেখেন যখন বাংলাদেশ আর্লি লিডটা পেয়ে গেল, তখন ইন্ডিয়া কিন্তু ম্যাচের মোমেন্টাম ধরার চেষ্টা করছিল। ভালো দল ইন্ডিয়া, সাউথ এশিয়ার সেরা দল, তারা নতুন একটা দল, হ্যাঁ। সো তারা কিন্তু মোমেন্টামটা পিক করছিল। তখন বারবার এই প্রেস বক্সে বসে আমার ভেতরে অস্থিরতা তৈরি হচ্ছিল যে কেন ম্যাচটাকে স্লো করা হচ্ছে না, কেন স্লো ডাউন করা হচ্ছে না। এবং খুব মজার বিষয় হচ্ছে বাংলাদেশ খুব তাড়াতাড়ি
গিয়ার শিফট করেছে, ম্যাচটাকে স্লো করেছে, মোমেন্টামটাকে কাট করেছে, তারপরে আস্তে আস্তে কাউন্টার অ্যাটাক, আমরা ইন্ডিয়া দলটাকে জানি খুব কুইক কাউন্টার অ্যাটাকগুলো তারা করে, এবং গতকালকে সেটাই হচ্ছিল। বাংলাদেশ হামজা যদি সেই লাস্ট মানে অলমোস্ট গোল লাইন থেকে সেই ক্লিয়ারেন্সটা না দিতেন, তাহলে হয়তো ম্যাচ আবারও সেই ড্র, আবারও গোল হেরেও যেতে পারা, নানান কিছু হতে পারতো। আবার বাংলাদেশ দল উজ্জীবিত হয়ে আরো 2-1 গোল দিয়েও দিতে পারতো। 1 গোলের লিড না, বালুর বাঁধের মতো। এটা নিয়ে কখন আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না যে একটা গোল হয়ে গিয়েছে এখন আপনি নির্ভর, তা না। বরঞ্চ 1 গোল দিলে সবসময় আপনাকে সেই পেরেশানিতে থাকতে হবে যে আমি এই গোলটাকে ডিফেন্ড করব, যদি ডিফেন্ড করতে না পারি, যদি গোল খেয়ে যায় তাহলে আরেকটা গোল করার ব্যাপার আছে। কিন্তু অলওয়েজ আমি মনে মনে তো একদম মানে আল্লাহর কাছে বলছিলাম যে আরেকটা গোল 2-0 লিড হয়ে গেলে তারপরে ম্যাচটা অনেকটা সেফ অ্যান্ড সিকিউর। বাট বাংলাদেশ পুরা দল, আবারও বলছিলাম ওয়ান সেকেন্ড, ব্রিলিয়ান্ট রেজিলিয়েন্স, যেভাবে তারা ডিফেন্ড করেছে, যেভাবে মাঠটাকে একটা সময় তো মাঠের দখল গোটাটাই ইন্ডিয়ার হাতে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে সেকেন্ড হাফে শুরু থেকে 10-15 মিনিটের যে প্রেশারটা তৈরি হয়েছে, সেই প্রেশারে বাংলাদেশ ডিফেন্স যে ভেঙে পড়ে নাই, এইটাও আসলে এক ধরনের ক্রেডিট যায় ডিফেন্ডারদের উপরে, এক ধরনের ক্রেডিট যায় মিডফিল্ডারদের উপরে, এবং যেভাবে ফরওয়ার্ড লাইন নিচের দিকে নেমে এসছে, ডিফেন্সের সাথে তারা কোলাবোরেট করেছে, ডিফেন্সের সাথে তারা রাইট অ্যালাইনমেন্টে গিয়েছে, এটা সত্যি নজিরবিহীন এবং মানে ওয়ান্স এগেইন অ্যামেজিং, ব্রিলিয়ান্ট, যাই বলি শব্দ কম পড়ে যাবে আসলে আজকের এই দিনে। সময়ের পারফরমেন্স কেমন দেখেছেন? তাকে আমরা দেখেছি যে তিনি আসলে মনে হচ্ছিল ভেতরের খেলাটা, আসল খেলাটা তিনি খেলছিলেন। সময়ের খেলাটা মানে আপনি যেটা বলেছেন যে মনে হয়েছে ভেতরের খেলাটা তিনি খেলছেন মাঝমাঠটাকে। সময়ের কাছ থেকে একদম টু বি অনেস্ট আমি আরেকটু বেশি প্রত্যাশা করেছি, মানে অ্যাটাকিং মিডফিল্ডারকে একটু সামনের দিকে কুশলী হয়ে আরো কিছু টপ নচ, বা যেটাকে আমরা বলি যে একদম আপনার ডিফেন্স ব্রেক করা পাস, 2-1টা মানে অদ্ভুত থ্রো বাড়ানো, কিছু চান্স ক্রিয়েট করা, এই কাজটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, যদি আরেকটু এই জায়গাটাতে, কারণ তাকে আমরা সেইভাবে দেখে অভ্যস্ত হয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন লেভেলটা আসলে তিনিই বাড়িয়ে দিয়েছেন। ছোট্ট করে একটা কোশ্চেনই করতে চাই, কাবরেরার চাকরিটা কি বেঁচে গেল? বাঁচা কি উচিত? না, আপনার মানে কাছে কি ইন্ডিয়ার মনে বিপক্ষে হয়? আমরা জিতেছি, এটা সত্য কথা, কিন্তু আসলে বাঁচা উচিত। ওয়ান সেকেন্ড, আমি এত ভালো কিছুর পরে আমি বলবো যে এখনো ডিফেন্স লাইনের মধ্যে কিছু কি বলবো দোনোমনো আছে, এখনো ডিফেন্স লাইনের ভেতরে কিছু আত্মবিশ্বাসের ঘাটতি আছে। গতকালকেও আমরা দেখেছি যে কিছু বল যেগুলাকে 1-2 মানে সেকেন্ড বল থার্ড বলে ভালোভাবে ক্লিয়ার করা যায়, সেখানেও কিছুটা ঢুকেছে। সমালোচনার জন্য সমালোচনা করছি না, খুবই ক্রিটিক্যালি বলছি যে আরো বেশি এই জায়গাটায় ফ্লারিশ করা উচিত, বা এখানে আরো কাজ করার সুযোগ আছে। কাবরেরার চাকরিটা না থাকলেই ভালো আমি মনে করি, কারণ আমরা আসলে অনেক কথা বলছিলাম এবং তিনি আসলে যাচ্ছিলেন। এখন আপনার একজন মাস্টার ট্যাকটিশিয়ান দরকার, একজন বড় ম্যানেজার দরকার, নামে ভারে, এক্স্যাক্টলি ওই ধাঁচের এখন সময় এসেছে এই জায়গায় ইনভেস্ট করার। 1 মিনিট কথা বলবো, মুশফিকুর রহিমের আজ মাইলস্টোন স্পর্শ করতে যাচ্ছেন, আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার। মানে আমাদের জন্য ঈদ নিয়ে এসেছেন, গতকাল বাংলাদেশ জিতেছেন, আজকে মুশফিক মাঠে নামবেন, সবাই তাকে খুব কনগ্রাচুলেট করছেন। এই দিনটা আপনার কাছে কি মনে হয়? অনেকদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন, কালকে আমরা ক্রীড়া সাংবাদিকদেরকে দেখেছি তার সাথে সেলিব্রেট করতে, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এইটা বাংলাদেশ ক্রিকেটের একটা নজিরবিহীন ঘটনা। আর কেউ খেলে নাই। 2005 সে লর্ডসে মুশফিকের অভিষেক, তারপরে বাংলাদেশের একজন ক্রিকেটার 100 টেস্ট খেলবেন, টেস্টের 2টা ডাবল সেঞ্চুরি করবেন, প্রথম ডাবল সেঞ্চুরিয়ান, সবচেয়ে বেশি এক টেস্টের রান 219, আনবিলিভেবল। মুশফিক মানে সুপার হিউম্যান, বাংলাদেশ ক্রিকেটার সুপার হিউম্যান। তার ডেডিকেশন, তার যে নিবেদন, তাকে আমরা যেভাবে দেখেছি, অলওয়েজ একটা কথা বলেন যে আমার ট্যালেন্ট কম তাই আমাকে বেশি খাটতে হয়, না শুধুমাত্র ট্যালেন্ট দিয়েই তো হয় না, ট্যালেন্টের সাথে খাটনি, পরিশ্রম, সেটা মুশফিককে অনন্য সাধারণ করে তুলেছে। এবং তাকে যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ম্যাচের আগে যেভাবে ট্রিবিউট দিবে, সেটাও বাংলাদেশের কোনো ক্রিকেটারের কপালে কোনোদিন জোটে নাই। মুশফিক সেই সৌভাগ্যবান, আমরাও সেই সৌভাগ্যবান তাকে মুশফিকের মাঠ থেকে দেখেছি। গতকাল তামিম ইকবাল একটা কথা বলেছে, অনেকেই হয়তো এরপরে করবে কিন্তু তুই প্রথম। মুশফিকই প্রথম, আমরা সবাই আসলে সেটা দেখেছি, খুব ভালো লেগেছে। হাসান মাহদী, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে, একই সাথে মুশফিকুর রহিমকে নিয়েও কথা বলেছি। আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহদী।